ক্লাস 9-10 গুড মর্নিং। আজ আমি তোমাদের পড়াবো প্রকৃতি কবি জীবনানন্দ দাশ রচিত কবিতা আবার আসিব ফিরে। প্রকৃতি কবি জীবনানন্দ দাশ রচিত কবিতা আবার আসিব ফিরে পড়ানোর পূর্বে আমরা একটু কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। বাংলা কাব্যের সাম্প্রতিক পর্বের কবি গোষ্ঠীর পুরোধা হিসাবে চিহ্নিত করা হয় কবি জীবনানন্দ দাশকে। আধুনিক বাংলা কবিতার ভাব, ভাষা, রূপকল্প, শব্দকল্প, চিত্রকল্প প্রভৃতি নির্মাণে তিনি অপরিসীম দক্ষতা ও শিল্পকুশলতার পরিচয় দিয়েছেন। অর্থাৎ আধুনিক বাংলা কবি হিসাবে আমরা যে সকল কবির কবিতা পড়ে থাকি সেই সকল কবির মধ্যে জীবনানন্দ দাশের কবিতার ভাব, ভাষা, রূপকল্প, শব্দকল্প ও চিত্রকল্প নির্মাণে দক্ষ ছিলেন। জীবনানন্দের কাব্য ও কবিতা যেন তার উজ্জ্বল উদাহরণ। রোমান্টিক বর্ণবিন্যাস, সংকেতময় চিত্র রচনারীতি কবি জীবনানন্দের কবিতার অন্যতম বৈশিষ্ট্য। তাহলে এই যে আমরা জীবনানন্দ দাশের কবিতা বা জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা পড়ছি, বলছে জীবনানন্দ দাশের যে কবিতা সেটি রোমান্টিক বর্ণবিন্যাস ও সংকেতময় চিত্র রচনারীতি কবি জীবনানন্দ দাশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। রবীন্দ্র প্রতিভার অপরাহ্নে সেদিন তরুণ কবিগোষ্ঠী বাংলা কাব্য ধারায় এক নতুন দৃষ্টিভঙ্গি ও জীবন চেতনার সূচনা করেছিলেন। সম্পূর্ণ নতুন কাব্যরীতি, দুরহ শব্দ যোজনা, রূপকল্প ও চিত্রকল্পের বুনট, উদ্ভট বিষয়বস্তু, দেহ কামনার বাস্তব ভূমিকা, ক্লান্তি ও অবসাদের আবর্তে জীবন ও চেতনার অভিব্যক্তি প্রভৃতি বিষয় অবলম্বন করে এরা কাব্য কবিতার জগতে নতুনত্ব এনেছিলেন। এদের সৃষ্টির মূল কেন্দ্রবিন্দু জীবনমুখী। অর্থাৎ জীবনমুখী এখানে মানে একেবারে শব্দটা আমরা নতুন শুনছি, জীবনমুখী। তাহলে জীবনানন্দ দাশের কবিতাকে আমরা বলছি জীবনমুখী, অর্থাৎ নতুন করে বাঁচতে শেখা বা নতুন করে বাঁচার আনন্দ এই জীবনমুখী কবিতায় পাওয়া যায়। তাই অফুরন্ত প্রাণ ঐশ্বর্য ও রসদীপ্তির বৈচিত্র্যে উজ্জ্বল এদের সাহিত্য সাধনা। জীবনানন্দের কাব্য কবিতায় এই লক্ষণগুলি বিশেষভাবে প্রকট হয়ে উঠেছে, তা তার কাব্য কবিতা বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়। কবি জীবনানন্দ দাশের জন্ম 1899 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। তাহলে কবি জীবনানন্দ দাশের জন্ম 1899 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। তিনি ওপার বাংলার অর্থাৎ বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। এপার বাংলা বলতে আমরা পশ্চিমবঙ্গকে বোঝাই, আর ওপার বাংলা বলতে আমরা বাংলাদেশকে বোঝাই। তো তিনি জন্মগ্রহণ করেছেন ওপার বাংলা অর্থাৎ অধুনা বাংলাদেশের বরিশাল জেলায়। তার পিতা ছিলেন সত্যানন্দ দাশগুপ্ত, বিখ্যাত একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অর্থাৎ জীবনানন্দ দাশের যে পিতা সত্যানন্দ দাশগুপ্ত তিনি ছিলেন একটি বিদ্যালয়ের শিক্ষক। মা ছিলেন কুসুম কুমারী দেবী, কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেছেন। আমরা নিশ্চয়ই কুসুম কুমারী দেবীর আদর্শ ছেলে কবিতাটি পড়েছি, তোমরা নিশ্চয়ই পড়েছ। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। অর্থাৎ এরকমই একটি শিক্ষিত পরিবারে জন্ম কবি জীবনানন্দ দাশের। পিতা ছিলেন শিক্ষক এবং মাতা ছিলেন কবি। ছাত্র অবস্থাতেই জীবনানন্দ কবিতা রচনা শুরু করেন। পারিবারিক ধর্ম আচরণে ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী হওয়া সত্ত্বেও তিনি কোনো বিশেষ ধর্মমতের প্রতি আকর্ষণ বোধ করেননি। সাধারণভাবে আমরা যদি ধর্ম বলতে বুঝি, আমরা ধর্ম বলতে কি বুঝি না, যা ধারণ করে মানুষ বেঁচে থাকেন। অর্থাৎ কবি জীবনানন্দ দাশ এখানে ধর্ম বলতে এখানে মনুষ্যত্বের কথাই বুঝিয়েছেন। আসলে তিনি পিতার আদর্শে সত্যনিষ্ঠ, আদর্শবাদী ও উন্নত চরিত্র ও নীতিবান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। অর্থাৎ এখানে জীবনানন্দ দাশ পিতার আদর্শে একজন সত্যনিষ্ঠ, আদর্শবাদী ও উন্নত চরিত্র নীতিবান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
জীবনানন্দ 1912 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট হন জীবনানন্দ দাশ বিষয় ইংরেজিতে। পরবর্তী জীবনে তিনি বিভিন্ন কলেজ ইংরেজি সাহিত্যের অধ্যাপক রূপে নিযুক্ত হন, অর্থাৎ পরবর্তীকালে তিনি বিভিন্ন কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। কিন্তু চাকরি জীবনের প্রথম দিকে কোথাও তিনি স্থায়িত্ব লাভ করেননি। শেষ দিকে একটানা অনেক দিন তিনি হাওড়া কলেজে অধ্যাপনা করেন এবং মৃত্যুর দিন পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন, অর্থাৎ তিনি হাওড়া কলেজে বহুদিন পর্যন্ত অধ্যাপনা করেছিলেন। জীবনানন্দের কবিতার মধ্যে উল্লেখযোগ্য হল ঝরাপাতা, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন কবিতা অবশ্যই যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে তারা প্রত্যেকেই পড়েছে। বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারা, তিমির, রূপসী বাংলা। আমরা যে কবিতাটি পড়তে চলেছি আবার আসিব ফিরে, এই কবিতাটি কিন্তু রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তার মৃত্যুর পর বেলা, অবেলা, কালবেলা নামক কাব্যগ্রন্থখানি প্রকাশিত হয়। তিনি সুতীর্থ, মাল্যবান প্রভৃতি কয়েকটি উপন্যাসও রচনা করেন। কবিতা রচনার বিষয় সম্পর্কিত প্রবন্ধ, পুস্তক, কবিতার কথা, কবিতা রসিক সমাজে বিশেষভাবে সমাদৃত। জীবনানন্দ তার জীবনের প্রতিটি স্তরে সত্যের অন্বেষণে ব্যাপৃত হয়েছেন, কিন্তু তিনি সত্যকে বাস্তব রূপে উপলব্ধি না করে মানুষ জগতের অনুভূতির সঙ্গে মিশিয়ে নতুন এক জগৎ সৃষ্টি করেছেন, যে জগৎ তার ব্যক্তিগত অনুভূতির সীমানা ছাড়িয়ে বহির্জগৎ ও অন্তর্জগৎকে ব্যাপ্ত করে দিয়েছেন। 1954 খ্রিস্টাব্দের এক সন্ধ্যায় পদচারণগত আত্মমগ্ন কবি ট্রামের ধাক্কায় গুরুতর রূপে আহত হন, অর্থাৎ কবি জীবনানন্দ দাশ 14 অক্টোবর এক সন্ধ্যায় নিজের আপন মনে হাঁটতে হাঁটতে আত্মভোলা হয়ে পড়েছিলেন। হঠাৎ তিনি ট্রামের ধাক্কায় গুরুতরভাবে আহত হন এবং হাসপাতালে কয়েকদিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে 22 অক্টোবর কবি জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন। অর্থাৎ কবি অত্যন্ত আত্মভোলা ছিলেন, তাই তিনি ট্রামের ধাক্কায় আমাদের ছেড়ে চলে গেলেন। তো জীবনানন্দ দাশের কাব্যকথা, তিনি তো বহু কাব্যগ্রন্থ লিখেছেন এবং আমরা যে কবিতাটি পড়ছি আবার আসিব ফিরে, এটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। তিনি কাব্যে কি বলতে চেয়েছেন আমরা একটু দেখে নিই। জীবনানন্দ গ্রাম বাংলার কবি। বাংলার গাছপালা, লতাগুল্ম, নদী প্রান্তর, মানুষজন সবই যেন তার কবি প্রাণকে উদ্বোধিত করে। তার কবিতায় তাই দেখা যায় এক রূপসী বাংলার চিত্র। এই রূপসী বাংলার জগতে তিনি আত্মমগ্ন হতে চান। তার কবিতায় বাংলা নয়নাভিরাম প্রকৃতির রূপের মতো যুক্ত হয়েছে। তার একান্ত আপন সুর, বাংলার ইতিহাস ও রূপকথার কাহিনী, তার কীর্তন, ভাটিয়ালি, জারি, পাঁচালির মন মাতানো সুর। তাই বাংলার নিজস্ব সুরের জন্যই তিনি বারে বারে জন্মগ্রহণ করে ফিরে আসতে চান মোহময়ী প্রকৃতির ছায়ায় ও মায়ায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে। জীবনানন্দকে নির্জন কবি আখ্যা দেয়া হয়েছে, কারণ তার কাব্য কবিতার মধ্যে একটি নির্জনতা বোধ যেন প্রধান হয়ে দেখা দেয়। জীবনানন্দ নিজেই তার কবিতার বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে লিখেছেন, আমার কবিতাকে বা এ কাব্যের কবিকে নির্জন বা নির্জনতম আখ্যা দেয়া হয়েছে। কেউ বলেছেন এই কবি প্রধানত প্রকৃতির কবি বা প্রধানত ইতিহাস ও সমাজ চেতনার, অন্য মতে নিশ্চেতনার। কারোর মীমাংসায় এই কাব্য একান্ত প্রতীকী, সম্পূর্ণ অবচেতনার, সুররিয়ালিস্ট। প্রায় এসব আংশিক সত্য।
আসলে জীবনানন্দ দাশের কাব্যে প্রকৃতি প্রেম, রোমান্টিক প্রেম চেতনা, ইতিহাস, পুরাণ, ভূগোল, সমাজ প্রভৃতির সঙ্গে এক সূত্রে গ্রথিত হয়ে এক পৃথক কাব্য চেতনার জগৎ সৃষ্টি করেছে। জীবনানন্দের কবিতায় যেন চিত্রধর্মিতার প্রাধান্য এক একটি ছবির জগৎ কল্পনার অনবদ্য হিল্লোলে ব্যক্ত হয়ে উঠেছে। তার কবি প্রতিভাকে ও কাব্য সৃষ্টিকে প্রখর কিরণ দীপ্তির আলোকে স্বচ্ছন্দভাবে পাওয়া যায় না, বরং অনুভব করা যায় প্রত্যুষের কিংবা প্রদোষের আলো আধারের মমতায়। কখনো তিনি নিজেকে নিয়ে গেয়েছেন ইতিহাসের রোমান্টিক মানব জগতে, কখনো বা মগ্ন চৈতন্যের অস্ফুষ্ট আভাসের এক পরাবাস্তব চেতনার জগতে। তার কবিতায় প্রকাশিত চিত্রসমূহ পাঠক সমাজের শ্রুতির, স্পর্শের বা প্রাণের অথবা সব কিছু মিশে একাকার হয়ে এক অনবদ্য অনুভূতি বহন করে নিয়ে আসে, যেখানে রিয়াল এবং আনরিয়াল, মেডিটেশন এবং অ্যাকশন মিলেমিশে একাকার হয়ে যায়। তার কবিতার ভাব ও রস পাঠক মনে প্রত্যক্ষ গোচরতার রাজ্য অতিক্রম করিয়ে বাস্তবাতীত স্বপ্নলোকে নিয়ে যায়। এই কারণেই জীবনানন্দ বাস্তব হয়েও পরাবাস্তব, আবার পরাবাস্তব হয়েও রোমান্টিক কবি। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মলয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে যেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। কবি জীবনানন্দের কাব্য কবিতাকে বর্তমানের প্রেক্ষাপটে বাঙালি নতুনভাবে আস্বাদন করতে চায়। ভাব ও রচনার স্থায়িত্বের গুণে কবি চিরজীবী হন। নতুন পথের দিশারি রূপে জীবনানন্দের কাব্যকৃতি আমাদের জাতীয় জীবনের পরম সম্পদ, কাব্য সাধনার বিশিষ্ট অধ্যায়। কবি জীবনানন্দ জীবনের কবি, সৌন্দর্যের কবি, প্রকৃতির কবি, আমাদের বাঙালি পাঠকের অনুভবের কবি। বাংলা কাব্য কবিতার ধারায় তাকে কেবল প্রথম শ্রেণীর কবির মর্যাদা দিয়ে যেন আমরা ক্ষান্ত না হই। তাকে এপার বাংলা ও ওপার বাংলা, সর্বোপরি বাংলা সাহিত্যের কবি সার্বভৌম হিসাবে পরিচিত করে ধন্য হই। এতক্ষণ পর্যন্ত আমরা কবি পরিচিতি বা জীবনানন্দের কাব্যকথা পড়লাম। তো আগেই বলেছি যে কবিতাটির মূল যে উৎস বা মূল গ্রন্থ রূপসী বাংলা, রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে গৃহীত। কবিতাটি আমি তোমাদের কিছুটা পড়ে শোনাচ্ছি। কবিতাটি পড়ে শোনাচ্ছি, তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রকৃতি কবি জীবনানন্দ দাশ রচিত কবিতা আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব ফিরে বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙা বায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। আমি কবিতাটি পড়লাম, কবিতাটি নিশ্চয়ই তোমরা শুনলে। আমি
আগত ক্লাসে অর্থাৎ আগামী ক্লাসে আমি আরও বিস্তারিতভাবে কবিতাটি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত।